আপন মনে গুণ করতে করতে সেন নদী পার হলো রাহুল দাবরয়। সে বছর 32-এর সুদর্শন ফরাসি যুবক, পেশায় একজন ইঞ্জিনিয়ার। তার সজীব সতেজ মুখে ছোট কালো একটি গোঁফ যেন তার চেহারার ঔজ্জ্বল্যকে কয়েক গুণ বৃদ্ধি করেছে। কারদানে পৌঁছে রাহুল ঢুকে পড়ল 17 নম্বর বাড়িতে। পরিচারিকা বিরক্তভাবে সুপ্রভাত জানালেও সে খুশি মুখে তার উত্তর দিল। তারপর 4 তলার ফ্ল্যাটের উদ্দেশ্যে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো। দরজার ঘন্টি বাজিয়ে উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে থাকতে সে আরও একবার গুনগুন করে উঠল একই সুরে। আজ সকালে রাহুল দাবরয়কে বেশ খুশি খুশি লাগছে। জনৈক বয়স্কা ফরাসি মহিলা দরজা খুলে দিল। অতিথিকে দেখে তার ভাঁজ পড়া মুখে হাসি ফুটে উঠল। সুপ্রভাত মাসিয়ে। সদর দরজা বন্ধ করে এলিস ঘুরে দাঁড়ালো রাহুলের দিকে। মাসিয়ে, ছোট বৈঠকখানায় যদি একটু বসেন তাহলে মাদামের সঙ্গে মিনিট খানেকের মধ্যেই দেখা হবে। উনি এখন বিশ্রাম করছেন। রাহুল চমকে চোখ তুলে তাকালো। কেন, মাদামের কি শরীর ভালো নেই? ভালো আর কোথায়। এলিস ফোঁস করে উঠল। রাহুলকে পাশ কাটিয়ে এগিয়ে গিয়ে বৈঠকখানার দরজা খুলে দিল। সে ভেতরে ঢুকতেই এলিস তাকে অনুসরণ করল। বেচারা মাদাম কি করে ভালো থাকবেন? সারাদিন তো কেবলই প্রেতচক্র আর প্রেতচক্র। এ ঠিক নয় মাসিয়ে। ঈশ্বরের ইচ্ছে নয় আমরা এসব করি। আমার মনে হয় মাসিয়ে, এ হলো সোজা শয়তানের সঙ্গে লেনদেন। রাহুল ওর কাঁধে হাত বুলিয়ে আশ্বাস দিল। প্লিজ রাগ করো না এলিস। রাহুল মিষ্টি কথায় ওকে ভোলাতে চাইল। যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না, আর সব কিছুর মধ্যে শয়তানকে টেনে এনো না তো। এলিস সন্দেহে মাথা নাড়ল। সে মাসিয়ে যাই বলুন, এসব ব্যাপার স্যাপার আমার একদমই ভালো লাগছে না। মাদামের দিকে একবার তাকিয়ে দেখুন, দিনকে দিন শুধু রোগা আর ফ্যাকাশে হয়ে যাচ্ছেন, আর সেই সঙ্গে অসহ্য মাথা যন্ত্রণায় ভুগছেন। না, এসব প্রেতাত্মার ব্যাপার মোটেই ভালো নয়। আর ওরা প্রেতাত্মাই বটে। ভালো আত্মারা সব স্বর্গে, আর বাকিরা নিজেদের পাপের ফল ভোগ করছে। মৃত্যুর পরের জীবন সম্পর্কে তোমার ধারণা খুবই সামান্য এবং সহজ সরল। একটা চেয়ারে বসতে বসতে রাহুল বলল, বিয়ের পর এসব আর করবেন না মাসিয়ে। অনুনয়ের সুরে বলল এলিস। রাহুল ওর দিকে চেয়ে সস্নেহে হাসল। তুমি খুব বিশ্বাসী এলিস, আর তোমাদের দিদিমণিকে খুব ভালোবাসো। কোনো ভয় নেই, আমাদের বিয়েটা শুধু একবার হতে দাও। তারপর থেকে এই তোমার ভাষায় এসব প্রেতাত্মাদের ব্যাপার স্যাপার একেবারে বন্ধ। মাদাম দাবরয়কে আর কোনো প্রেতচক্র নিয়ে মাথা ঘামাতে হবে না। এলিসের মুখে হাসি ফুটে উঠল। সত্যি বলছেন? আগ্রহের সাথে জিজ্ঞাসা করল সে। গম্ভীরভাবে সম্মতি জানালো রাহুল। অনেকটা আত্মমগ্নভাবেই সে বলল, হ্যাঁ, এসবের একটা ইতি হওয়া উচিত। সিমনের এক আশ্চর্য ক্ষমতা রয়েছে এলিস, আর ও সেটা যথেচ্ছভাবে ব্যবহারও করেছে। কিন্তু এবারে ওর ক্ষান্ত হওয়া দরকার। তুমি ঠিকই বলেছ এলিস, ও দিন দিন ফ্যাকাশে আর ভীষণ রোগা হয়ে যাচ্ছে। আসলে একজন মিডিয়ামের জীবন ভীষণ পরিশ্রম আর কষ্টের। সেই সঙ্গে রয়েছে ভয়ঙ্কর স্নায়ুর চাপ। যাই বলো এলিস, তোমার দিদিমণি প্যারিসের সবচেয়ে সেরা মিডিয়াম। শুধু প্যারিসের নয়, গোটা ফ্রান্সের। সারা পৃথিবীর লোকেরা ওর কাছে আসে, কারণ তারা জানে ওর কাছে কোনো ফাঁকিবাজি বা জালিয়াতি নেই। এলিস প্রতিবাদে ফোঁস করে উঠল। জালিয়াতি? মাদাম চেষ্টা করলেও একটা বোকাশোকা বাচ্চা ছেলেকে ঠকাতে পারবেন না। সে কথা ঠিক, ও আসলে একজন দেবদূত। উৎসাহের সঙ্গে বলল রাহুল। আচ্ছা, মাদাম যে এখন থেকে প্রেতাত্মার যাবতীয় কারবার ছেড়ে দেবেন, সে কথা শুনে তুমি খুশি তো? সে ভেবেছিল এ কথায় এলিস সত্যিই খুশি হবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে বৃদ্ধ পরিচারিকাটি গম্ভীর হয়েই রইল। মনে করুন মাসিয়ে, যদি প্রেতাত্মারা মাদামকে ছেড়ে না দেয়,
ইতস্তত করে বলল সে। রাহুল অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইল। তার মানে? যদি প্রেতাত্মারা মাদামকে ছেড়ে না দেয়? এলিস আবার বলল। আমি ভেবেছিলাম তুমি ভূত প্রেতে বিশ্বাস করো না এলিস। সে কে করে? একগুঁয়েভাবে বলল সে। ওসবে বিশ্বাস করাটাই বোকামি, কিন্তু তবুও কি? আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না মাসিয়ে। জানেন, আমি সবসময় ভাবতাম এসব মিডিয়ামরা চালাক, ধাপ্পাবাজ, যারা নিজেদের আপনজনকে হারিয়েছে তাদের কায়দা করে শুধু ঠকায়। কিন্তু মাদাম সেরকম নন। উনি খুব ভালো, সৎ, আর ও গলা নামিয়ে ভয়ার্ত সুরে বলল। সত্যি সত্যি অদ্ভুত সব ব্যাপার ঘটে। না কোনো ছলচাতুরি তাতে নেই, সত্যি অনেক কিছু ঘটে যা আমি স্বচক্ষে দেখেছি। সেজন্যই আমি ভয় পাচ্ছি। আমি নিশ্চিত জানি মাসিয়ে, এ কাজ ঠিক নয়। এই কাজ প্রকৃতি আর ভগবানের পুরোপুরি বিরুদ্ধে। এর জন্য কাউকে না কাউকে একদিন গুনে গুনে দাম দিতেই হবে। রাহুল এসে ওর কাঁধে হাত বুলিয়ে দিল। শান্ত হও এলিস, শান্ত হও। এসো, তোমাকে একটা ভালো খবর দিই। আজই আমাদের শেষ প্রেত চক্র। আজকের পর আর কোনো চক্র বসবে না। ও, আজও তাহলে একটা প্রেতচক্রের ক্রিয়া আছে? এটাই শেষ এলিস, আমি কথা দিচ্ছি, এটাই শেষ ক্রিয়া। মাদাম মোটেই সুস্থ নন। ও বলতে শুরু করলো, কিন্তু ওর কথায় বাধা পড়ল। দরজা খুলে ঘরে ঢুকলো ছিপছিপে সুন্দর চেহারার ম্যাডোনার মতো মুখশ্রীওয়ালা এক দীর্ঘকায় গৌরী মেয়ে। তাকে দেখে রাহুলের সমস্ত ক্লান্তি, বেদনা, চিন্তা যেন এক মুহূর্তেই উধাও। ইতিমধ্যে বুদ্ধিমতী এলিস চটপট ঘর থেকে বেরিয়ে গেল। সিমন? ওর দীর্ঘ শুভ্র দুহাত নিজের হাতে তুলে নিল রাহুল। দুহাতে চুমু খেল। সিমন অস্ফুট স্বরে উচ্চারণ করল রাহুলের নাম। ও রাহুল, তুমি কতক্ষণ এসেছো বেবি? আবার ওর দুহাতে চুমু খেল রাহুল। গভীর চোখে ওর দিকে তাকালো। সিমন, তোমাকে কি বিশ্রী রকমের ফ্যাকাশে দেখাচ্ছে। এলিস বলল যে তুমি বিশ্রাম করছো। তোমার শরীর খারাপ নয় তো সোনা? না, শরীর ঠিক খারাপ নয়, কিন্তু ইতস্ততভাবে বলল সিমন। ওকে ধরে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিল রাহুল। নিজেও পাশে বসল। তাহলে বলো কি হয়েছে? মিডিয়াম সিমন আবছাভাবে হেসে অস্ফুট কণ্ঠে বলল, তুমি আমাকে বোকা ভাববে। আমি বোকা ভাববো তোমাকে? কখনো নয় বাবু। রাহুলের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল সিমন। মেজের গালিচার দিকে একদৃষ্টে তাকিয়ে দু এক মুহূর্ত স্থির হয়ে বসে রইল সে। তারপর নিচু গলায় দ্রুত বলে উঠল, আমার আমার ভয় করছে রাহুল। কয়েক মুহূর্ত রাহুল অপেক্ষা করল। ভাবল সিমন কিছু বলবে, কিন্তু শেষ পর্যন্ত তা না বলায় সে উৎকণ্ঠায় বলে উঠল, ভয়? কিসের ভয় সোনা? রাহুলের বিমূঢ় বিস্মিত মুখের দিকে তাকিয়ে জবাব দিল সিমন, তোমার অবাক লাগলেও কথাটা সত্যি। আমার কেমন যেন ভয় ভয় লাগছে। এর বেশি কিছু আমি জানি না। কিসের ভয়, কেমন ভয়, তাও বলতে পারবো না। কিন্তু একটা দুশ্চিন্তা আমাকে আচ্ছন্ন করে রেখেছে। আমার সঙ্গে কিছু একটা অশুভ ঘটনা ঘটতে চলেছে, ভয়ঙ্কর কিছু। সিমন শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে রইল সামনের দিকে। রাহুল আলতো হাতে ওকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরল। সোনা, ভেঙে পড়ো না লক্ষ্মীটি।
সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি নাকি। আরে মিডিয়ামের জীবনের মানসিক চাপ ছাড়া কিচ্ছু নয়। তোমার এখন বিশ্রাম আর ঘুমের দরকার। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। বিশ্রাম আর শান্তির ঘুমই আমি চাই। ও চোখ বুজে এড়িয়ে পড়ল রাহুলের বাহুতে। রাহুল ওকে আরও কাছে টেনে নিল। সিমনের বুক ঠেলে বেরিয়ে এলো একটা দীর্ঘশ্বাস। তুমি কাছে থাকলে আমি একটুও ভয় পাই না রাহুল। মিডিয়ামের ভয়ঙ্কর জীবন আমি ভুলে যাই। সবকিছু জানা সত্ত্বেও তুমি মিডিয়ামের জীবনের অনেক কিছুই জানো না। একটু থেমে চোখ খুলে শূন্য দৃষ্টি মেলে সিমন আবার বলতে শুরু করলো। ঘন সন্নিবিষ্ট অন্ধকার কুঠুরির মধ্যে আমি একা বসে থাকি, অপেক্ষা করি। সে অন্ধকার বড় ভয়ানক রাহুল, কারণ এই অন্ধকার কেবলমাত্র শূন্যতায় ভরা। স্বেচ্ছায় সেই অন্ধকারে নিজেকে সঁপে দিয়ে আমি আস্তে আস্তে হারিয়ে যাই সেই নির্জন গহীন আধারে। তারপর আর কিছুই জানতে পারি না, কিছু উপলব্ধিও করতে পারি না। কিন্তু একসময় আমায় পুনরায় এই পৃথিবীতে ফিরে আসতে হয়। অত্যন্ত ধীরে অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে আমার ঘুম ভাঙে। ক্লান্তি আমার সর্বাঙ্গ জড়িয়ে ধরে রাহুল। উফ, সে কি ভীষণ ক্লান্তি। আমি জানি সোনা, আমি জানি, কিন্তু তোমার যে তুলনা নেই সিমন। তুমি যে এই কাজে দুনিয়ার সেরা মিডিয়াম। জানি না, যাও। অল্প হেসে সিমন মাথা ঝাঁকালো। হ্যাঁ সত্যি বলছি, এই দেখো চিঠিগুলো দেখো, এই দেখো। প্রফেসর রোশ এবং ডক্টর জেনি একান্ত অনুরোধ করে পাঠিয়েছেন তুমি যেন তাদের প্রেতচক্রে মাঝে মধ্যে মিডিয়াম হয়ে বসো। আরও এরকম চিঠি আছে, দেখবে? না না, কখনো না। এইসবের শেষ হওয়া উচিত। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে রাহুল। রাহুল অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। থরথর করে কাঁপছে সিমন। কোণঠাসা হরিণীর দৃষ্টিতে রাহুলকে যেন জরিপ করছে। রাহুল উঠে দাঁড়িয়ে আলতো করে ওর হাত দুটো ধরে বলল, হ্যাঁ হ্যাঁ, সে তো 100বার সত্যি, কিন্তু তুমি আমাদের গর্ব সিমন, তাই ওই চিঠি দুটোর কথা বললাম তোমায়। সস্নিগ্ধ দৃষ্টিতে রাহুলের দিকে তাকালো সিমন। তুমি নিশ্চয়ই চাও না আমি আবার প্রেতচক্রে বসি। না না, মোটেও না। তবে এইসব পুরনো বন্ধুদের জন্য যদি তুমি মাঝে মাঝে বসতে চাও তাহলে। উত্তেজিতভাবে রাহুলকে বাধা দিল সিমন। না, কখনো না। এতে বিপদ আছে, আমি বলছি। আমি স্পষ্ট টের পাচ্ছি রাহুল, ভয়ঙ্কর বিপদ আসছে। সিমন দু হাতে নিজের কপাল চেপে ধরে এগিয়ে গেল জানলার কাছে। রাহুল ওকে অনুসরণ করল। সিমনের কাঁধে অত্যন্ত কোমলভাবে হাত রেখে সে বলল, তোমাকে কথা দিচ্ছি শোনা, আজকের পর থেকে আর কোনোদিন তোমাকে কোনো চক্র বা ক্রিয়ায় বসতে হবে না। একথা শোনা মাত্র হঠাৎ যেন একটু কেঁপে উঠল সিমন। ওর হঠাৎ চমকে ওঠাটা যেন স্পষ্ট টের পেল রাহুল। আজ? ও হ্যাঁ, মাদাম এক্সের কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। রাহুল নিজের ঘড়ির দিকে তাকালো। উনি এক্ষুনি এসে পড়বেন, কিন্তু সিমন তোমার যদি শরীর ভালো না থাকে তবে। সিমন তার কথা শুনতেই পেল না। বিভোর চিত্তে অস্ফুটে বলল, উনি খুব
অদ্ভুত মহিলা, খুব অদ্ভুত। জানো, ওনাকে দেখে না আমার কেমন যেন ভয় ভয় করছিল। সিমন, আমি জানি রাহুল, তুমিও আটশো ফরাসিদের মতো। তোমার কাছেও মা একটা পবিত্র বস্তু। আর কোনো মা যখন তার হারানো বাচ্চার জন্য কেঁদে আকুল হয়, তখন তার সম্পর্কে এরকম মন্তব্য করলে আমাকে তোমার নিষ্ঠুর বলেই মনে হবে। কিন্তু আমি তোমায় ঠিক বুঝিয়ে বলতে পারবো না। ওই মোটা সোটা দামাটে ভদ্রমহিলা আর তার শক্ত হাত দুটো, কখনো ওর হাত দুটো লক্ষ্য করেছো রাহুল? বিশাল শক্তিশালী দুটো হাত, ঠিক যেন কোনো পুরুষ মানুষের। শিউরে উঠে চোখ বুজল সিমন। রাহুল হাত সরিয়ে নিয়ে শীতল স্বরে বলল, তোমাকে সত্যি বুঝে উঠতে পারলাম না সিমন। নিজে একজন মেয়ে হয়ে আর একজন মেয়ের জন্য তোমার তো করুণাই হওয়া উচিত, বিশেষ করে যে মেয়ে তার একমাত্র শিশুকে হারিয়েছে। না, তুমি সত্যি কিচ্ছু বুঝতে পারছো না রাহুল। এইসব জিনিস কারো ইচ্ছা অনিচ্ছের ওপর নির্ভরশীল নয়। প্রথম যখন আমি মাদাম এক্সকে দেখি, তখনই আমার মনে দেখা দিয়েছে আতঙ্ক। তোমার মনে আছে আমি ওনার হয়ে পেট চক্রে বসতে রাজি হয়েছিলাম অনেক দেরিতে। আমার কেন জানি না মনে হয়েছিল ওনার জন্য আমার বড় কোনো ক্ষতি সাধিত হবে। রাহুল কাঁধ ঝাঁকিয়ে বলল, কিন্তু আসলে এর ঠিক উল্টোটাই হয়েছে। আমাদের প্রত্যেকটা ক্রিয়াই সাফল্যের সঙ্গে শেষ হয়েছে। ছোট্ট আমেলির আত্মা খুব সহজেই তোমার সঙ্গে আত্মীকরণ করতে পেরেছে, আর তার দেহ ধারণ হয়েছে এক কথায় অপূর্ব। শেষ চক্রটায় প্রফেসর রোসের থাকা উচিত ছিল। দেহ ধারণ? খুলে বলো না রাহুল। তুমি তো জানো ওই আচ্ছন্ন অবস্থায় কি হয় না হয় তার কিছুই আমি টের পাই না। দেহ ধারণগুলো কি সত্যিই খুব সুন্দর হয়? উৎসাহ করে মাথা নেড়ে বলল রাহুল। প্রথম কয়েকটা ক্রিয়ায় একটা আবছা কুয়াশার মধ্যে দিয়ে বাচ্চাটাকে দেখা গিয়েছিল, কিন্তু শেষ ক্রিয়াটায় শেষ ক্রিয়াটায় কি হয়েছিল বলো? জানো সিমন, বাচ্চাটা যেন রক্ত মাংসের অবিকল কোনো শিশুর মতোই চোখের সামনে এসে দাঁড়িয়েছিল। এমনকি আমি ওকে ছুঁয়ে অবধি দেখেছি। কিন্তু কিন্তু তাতে তোমার যন্ত্রণা, কষ্ট ভয়ঙ্কর রকমের বেড়ে যায়। মাদাম এক্সকেও তার বাচ্চাকে ছুঁতে দিইনি। আমার তো ভয় করছিল তিনি হয়তো নিজেকে আর সামনে রাখতে পারবেন না, হয়তো তোমার কোনো ক্ষতি করে ফেলবেন। তাই সিমন আবার জানলার দিকে ফিরে তাকালো। যখন জেগে উঠেছি খুব ক্লান্ত ছিলাম। আচ্ছা রাহুল, সত্যি করে একটা কথা বলবে আমায়? তুমি ঠিক বলছো তো? আমরা এসব করে কোনো অন্যায় করছি না তো? জানো এলিস কি বলে আমায়? আমরা নাকি শয়তানের সাথে লেনদেন করছি। জানো আমি কি বিশ্বাস করি? অজানাকে নিয়ে খেলা করার মধ্যে সবসময় বিপদ রয়েছে, কিন্তু আমাদের উদ্দেশ্য তো সৎ এবং মহৎ। আমাদের এই ক্রিয়া তো নিছকই বিজ্ঞানের প্রয়োজনে, শোনা। শান্ত হলো সিমন। রাহুলের দিকে তাকিয়ে সস্নেহে হাসল। তারপর দেওয়াল ঘড়িতে চোখ রেখে অস্পষ্ট স্বরে বলল, মাদাম এক্সের আজ বেশ দেরি হচ্ছে। উনি হয়তো শেষ অবধি আজকে আর আসবেন না। আমার মনে হয়
উনি ঠিকই আসবেন। আমি শুধু ভাবছি কে এই মহিলা, কে এই মাদাম এক্স, উনি কোথায় থাকেন, কারাই বা ওনার আত্মীয় পরিজন। আশ্চর্য রাহুল, আমরা তার সম্পর্কে কিছুই জানি না। মিডিয়ামের কাছে যারা আসেন তাদের বেশিরভাগই নিজের পরিচয় যথাসম্ভব গোপন রাখতে চায়। এটা এক প্রকার প্রাথমিক সাবধানতা। ওকে তুমি ভেবো না তো। হতে পারে। উদাস ভঙ্গিতে বলল সিমন। ওর হাতে ধরা একটা ছোট চীনামাটির ফুলদানি খসে পড়ল অগ্নি আধারের বাঁধানো টালিতে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সে চকিতে রাহুলের দিকে ফিরে তাকিয়ে বলল, দেখলে, আমি আর আমাতে নেই। মাদাম এক্সকে যদি বলি আমি আজ ক্রিয়ায় বসতে পারবো না, তুমি কি আমাকে ভীষণ ভীত ভাববে? রাহুলের মুখে যন্ত্রণাময় বিস্ময় দেখে সিমন লজ্জায় লাল হয়ে গেল। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো সিমন। শান্ত স্বরে বলতে শুরু করলো রাহুল। সিমন খানিকটা পিছিয়ে গেল দেওয়ালের দিকে। না, আমি পারবো না রাহুল, আমি পারবো না। রাহুলের চোখে আবার সেই কোমল ভর্ৎসনা মাখানো দৃষ্টি দেখে কুঁকড়ে পড়ল সিমন। এই মহিলা শেষবার ক্রিয়ায় বসার জন্য যে অঙ্কের টাকা দিতে চাইছেন, এক কথায় তা বিশাল। কিন্তু আমি টাকার কথা ভাবছি না সিমন, সেটা তুমি নিজেও জানো। তুমি যদি সত্যি সত্যি খুব অসুস্থ হও, তাহলে নিছকই খেয়াল বসে মজা নিতে আসা একজন ধনী মহিলাকে বারণ করতেই পারো। কিন্তু কিন্তু একজন সন্তানহারা মা যদি শেষবার তার সন্তানকে দেখতে চায়, তার অনুরোধকেও তুমি ফিরিয়ে দেবে? হতাশায় দুহাত ছুঁড়ে সিমন বলল, অনুগ্রহ করে আমাকে আর কষ্ট দিও না রাহুল। তুমি হয়তো ঠিক, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমার ভয়ের মূল কারণটা কি। শুধু একটা মাত্র শব্দ, মা। সিমন, কিছু কিছু আদি শক্তি আছে, মৌলিক শক্তি আছে রাহুল, যা বেশিরভাগ সভ্যতাকেই ধ্বংস করেছে। কিন্তু তার মধ্যে কিছু কিছু মৌলিক আদিমতম শক্তি এখনো টিকে আছে, যেমন মাতৃত্বে স্নেহের বন্ধন। আগেও যেমন ছিল এখনো তেমনই আছে। পশু, মানুষ, ভূতপ্রেত, যক্ষ, পিশাচ, পিশাচিনী, এই একটা ব্যাপারে সবাই সমান। নিজের সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা, এর কোনো তুলনা নেই। একজন মায়ের ভালোবাসা কোনো আইন মানে না, কোনো বাধা মানে না। সকল ভয়কে অগ্রাহ্য করে তার পথ আগলে দাঁড়ানো সমস্ত বাধাকে নির্মমভাবে ভেঙে গড়িয়ে চুরমার করে দেয়। সিমন থামল। সে সামান্য হাঁপাচ্ছে। রাহুলের দিকে ফিরে তাকালো চকিত হেসে। আমি আজ কি বোকার মতো কথা বলছি, তাই না বলো? রাহুল ওর হাত ধরে বলল, 2-1 মিনিট বিশ্রাম করো শোনা, অন্তত মাদাম এক্স না আসা পর্যন্ত। ঠিক আছে। অল্প হেসে সিমন চলে গেল ঘর থেকে। রাহুল মিনিট কয়েক ডুবে রইল। তারপর ঘর ছেড়ে বেরিয়ে এলো হলঘরে। হলঘরের অন্য প্রান্তে একই রকম একটা ঘরে এসে দাঁড়ালো সে। ঘরের একদিকে একটা ছোট কুঠুরি, তাতে একটা বিশাল আরামকেদারা বসানো। কালো ভেলভেটের ভারী পর্দা দিয়ে ইচ্ছে করলে কুঠুরির ঘরটাকে ঢেকে ফেলা যায়। এলিস তখন ঘরটা সাজাতে ব্যস্ত ছিল। সে কুঠুরি ঘরের খুব কাছে দুটো চেয়ার আর একটা টেবিল ইতিমধ্যে সাজিয়ে দিয়েছে। টেবিলে একটা খঞ্জনি, একটা শিঙে আর কিছু কাগজ ও পেন্সিল রয়েছে। এই শেষবার। গম্ভীর মুখে বিড়বিড় করে বলল এলিস। এমন সময় একটা বৈদ্যুতিক ঘণ্টার তীক্ষ্ণ শব্দ শোনা গেল।
যাও এলিস, দেখো তো কে এলো। রাহুলের দিকে এক পলক তাকিয়ে আদেশ পালন করলো এলিস। মিনিট খানেকের মধ্যেই অতিথিকে নিয়ে সে ঘরে এলো। দিদিমণিকে বলছি যে আপনি এসেছেন, মাদাম। মাদাম এক্সের সঙ্গে করমর্দন করতে এগিয়ে গেল রাহুল। সিমনের কথাগুলো তার স্মৃতিতে ভেসে উঠল আবার। ভদ্রমহিলা এত মোটা, তামাটে, নিঃসন্দেহে ভদ্রমহিলা বিশাল চেহারার, আর তার ফরাসি শোকের পোশাক ঘোর কালো বর্ণের। তার গলার স্বর যে বেশ গম্ভীর সেটা কথা বলতেই বোঝা গেল। আমার হয়তো সামান্য দেরি হয়ে গেছে মসিয়ে। মাদাম সিমন কোথায়? ক্রিয়ায় বসবেন তো? তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করলেন মাদাম এক্স। রাহুলের হাতের ওপর ওর হাতের চাপ হঠাৎই কঠিন হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। মাদাম এক্স স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তার হাত আলগা হলো। মুখমণ্ডলকে ঘিরে ভারী কালো ওড়নার বাঁধন ঢিলে করে একটা চেয়ারে ডুবে গেলেন তিনি। ওহ মসিয়ে, এইসব ক্রিয়াই আমার একমাত্র আনন্দ। এই নিয়েই তো বেঁচে থাকা। আপনি বুঝতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। আমার ছোট্ট সোনা, আমার আবেলি, ওকে দেখা, ওর কথা শোনা, এমনকি হয়তো হাত বাড়িয়ে ওকে ছুঁতে পর্যন্ত পারবো আমি। রাহুল তৎক্ষণাৎ উদ্ধতভাবে জবাব দিল, মাদাম এক্স, একমাত্র আমার নির্দেশ ছাড়া কোনো কিছুই আপনি করবেন না, নইলে ভয়ঙ্কর বিপদের সম্ভাবনা আছে। কার বিপদ? আমার? না মাদাম, মিডিয়ামের। প্রেতচক্রে মিডিয়ামের দেহ ধারণ করার সময় যেসব ঘটনা ঘটে সেগুলো বিজ্ঞান একভাবে ব্যাখ্যা করে। আমি আপনাকে খুব সহজভাবে ব্যাপারটা বুঝিয়ে বলছি। যখন কোনো আত্মা দেহ ধারণ করতে চায় তখন তাকে মিডিয়ামের কাছ থেকে সত্যিকারের দেহ ধার নিতে হয়। আপনি তো নিজেই স্বচক্ষে দেখেছেন। সেই সময় মিডিয়ামের মুখ দিয়ে কেমন ধোঁয়ার মতো বাষ্প নির্গত হয়। সেটা ধীরে ধীরে ঘনীভূত হয়ে আত্মার মৃতদেহের শরীরী আকারে রূপান্তরিত হয়। কিন্তু এই একটোপ্লাজম মিডিয়ামের দেহবস্তু বলেই আমাদের দৃঢ় বিশ্বাস। হয়তো কোনোদিন আরও সূক্ষ্ম পরীক্ষা নিরীক্ষা করে আমরা কথা প্রমাণ করতে পারবো, কিন্তু সেই পরীক্ষার প্রয়োজনে এই ঘটনার সামান্য এদিক ওদিক করতে চাইলেই মিডিয়াম অসহ্য নরক যন্ত্রণা ভোগ করবে। এমনকি তাতে মিডিয়ামের মৃত্যু আশঙ্কা অবধি থাকবে। আত্মার ধারণ করা দেহকে যদি কেউ চেপে ধরে তাহলে মিডিয়ামের মৃত্যু পর্যন্ত হতে পারে। রাহুলের কথা গভীর মনোযোগ দিয়ে শুনলেন মাদাম এক্স। তারপর বললেন, এ বড় অদ্ভুত মসিয়ে। বলুন তো, এমন কোনো দিনও আসবে না যেদিন দেহ ধারণের পদ্ধতি এত উন্নত হবে যে আত্মা ধারণ করা দেহ নিজেকে আলাদা করে নিতে পারবে স্রষ্টার কাছ থেকে, মিডিয়ামের কাছ থেকে? এই ভয়ঙ্কর অবাস্তব কল্পনা মাদাম। কিন্তু অসম্ভব তো নয়। আজকের দিনে সম্পূর্ণ অসম্ভব। কিন্তু ভবিষ্যতে? রাহুল উত্তর দেওয়ার হাত থেকে রেহাই পেল, কারণ ঠিক সেই মুহূর্তেই ঘরে ঢুকেছে সিমন। ওকে দেখে ক্লান্ত বিবর্ণ মনে হলেও নিজের ওপর ও নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। ও এগিয়ে এসে মাদাম এক্সের সঙ্গে করমর্দন করল। হাত মেলানোর সময় সিমন যে একটু শিউরে উঠল সেটা রাহুলের নজর এড়াল না। ক্রিয়ায় বসবেন তো? নিশ্চয়ই। আসুন, শুরু করা যাক। কুঠুরি ঘরে ঢুকে আরাম কেদারায় বসে পড়ল সিমন। আচমকা এক ভয়ের ছায়া পড়ল রাহুলের মনে। সে বলে উঠল, তোমার শরীর ভালো নেই সিমন, আজ বরং থাক। মসিয়ে, মাদাম সিমন আমায় কথা দিয়েছিলেন যে উনি শেষবারের মতো আমার জন্য একবার ক্রিয়ায় বসবেন। হ্যাঁ, কথা দিয়েছি, আর সে কথা আমি রাখবো। ভয় পেও না রাম, এই তো আমার শেষ ক্রিয়ায় বসা। ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। আর কখনো আমাকে এ কষ্ট পেতে হবে না। সিমনের ইশারায় কলের পুতুলের মতো কুঠুরি ঘরের চারিদিকে ভারী কালো পর্দা টেনে দিল রাহুল। ঘরটা ছেয়ে গেল আধো অন্ধকারে। আলো আধারির অপার্থিব মায়াবী আবহাওয়ায়
ইশারায় মাদাম এক্সকে একটা চেয়ার দেখিয়ে নিজে একটা চেয়ারে বসতে গেল, কিন্তু মাদাম এক্স ইতস্তত করতে লাগলেন। আমাকে ক্ষমা করবেন মসিয়ে, আপনাকে বা মাদাম সিমনকে আমি অবিশ্বাস করছি না, কিন্তু তা সত্ত্বেও লোকে যাতে আমার কথার আরও বেশি দাম দেয় সেজন্যে আমি এই জিনিসটা সঙ্গে এনেছি। নিজের হাত ব্যাগ খুলে একটা সরু দড়ি বের করে আনলেন তিনি। মাদাম, এ অত্যন্ত অপমান। শুধুমাত্র সাবধানতা অবলম্বন। আপনি কেন এত আপত্তি করছেন বুঝতে পারছি না মসিয়ে। যদি আপনাদের কাজে কোনো জালিয়াতি না থাকে তাহলে এতে ভয় পাওয়ার কি আছে? অবজ্ঞার হাসি হেসে রাহুল বলল, নিশ্চিন্ত থাকুন মাদাম, আমার ভয় পাওয়ার কিছু নেই। ইচ্ছে হলে আপনি আমার হাত পা উভয়ই বাঁধতে পারেন। ধন্যবাদ। মাদাম এক্স দড়ি নিয়ে এগোলেন রাহুলের দিকে। হঠাৎ পর্দার ওপাশ থেকে ভেসে এলো সিমনের চিৎকার। না রাহুল না, খবরদার, রাজি হয়ে না। মাদাম দেখছি ভয় পেয়েছে। হ্যাঁ, পেয়েছি। কি বলছো সিমন? মাদাম এক্স ভাবছেন আমরা জালিয়াত, ভণ্ড। আমাকে যে নিঃসন্দেহী হতেই হবে। গম্ভীরভাবে কথা বলে নিয়ম মাফিক নিজের কাজ শুরু করলেন তিনি। শক্ত করে রাহুলকে চেয়ারের সঙ্গে বাঁধলেন। বাধা শেষ হলে রাহুল ব্যঙ্গের সুরে বলে উঠল, নেন, এবার খুশি তো? মাদাম এক্স সে কথার কোনো উত্তর দিলেন না। ঘরের চারিদিকে ঘুরে ফিরে দেওয়ালের প্রতিটা অংশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। তারপর হল ঘরে যাওয়ার দরজা তালা দিয়ে চাবিটা রাখলেন নিজের কাছে। অবশেষে এসে বসলেন চেয়ারে। নিন, এবার আমি তৈরি। তার কণ্ঠস্বরে যেন এক অদ্ভুত সুর। ক্রমশ সময় বয়ে চলল। পর্দার পিছনে সিমনের শ্বাস প্রশ্বাস ক্রমে ভারী হয়ে এলো, অনেকটা নাক ডাকার শব্দের মতো। তারপর সে শব্দ পুরোপুরি মিলিয়ে গিয়ে শোনা গেল একটানা চাপা গোঙানি। আবার কিছুক্ষণ নীরবতা। নিস্তব্ধতা ভাঙল খঞ্জনির ঝনঝন শব্দে। সিঁড়িটা কেউ যেন টেবিল থেকে তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিল মাটিতে। শোনা গেল বিদ্রুপের হাসি। কুঠুরির ভারী পর্দা যেন সামান্য সরে গেল। খোলা অংশ দিয়ে চোখে পড়ছে মিডিয়াম সিমনের দেহ। তার মাথাটা ঝুঁকে পড়েছে বুকের ওপর। হঠাৎ মাদাম এক্স জোরে শ্বাস নিলেন। সরু ফিতের মতো কুয়াশা রেখা বেরিয়ে আসছে মিডিয়ামের মুখ থেকে। সেটা ক্রমশ জমাট বেঁধে একটা অস্বচ্ছ কুয়াশার অবয়বের আকার ধারণ করছে যেন। না না না, ওটা একটা শিশুর আকার ধারণ করছে। আমেলি, আমেলি, আমার ছোট্ট সোনা আমেলি। কর্কশ ফিসফিসে স্বর বেরিয়ে এলো মাদাম এক্সের ঠোঁট ছিঁড়ে। ঝাপসা দেহ আরও ঘনীভূত হয়ে স্পষ্ট হলো। রাহুল অবিশ্বাস্য দৃষ্টিতে অবাক চোখে তাকিয়ে রইল। এর চেয়ে সুন্দর দেহ ধারণ আগে কখনো সম্ভব হয়নি। এ যেন সত্যিকারের শিশু, রক্ত মাংসের জীবন্ত একটি শিশু যেন দাঁড়িয়ে রয়েছে চোখের সামনে। মা, মা। হালকা শিশুসুলভ কণ্ঠস্বর ভেসে এলো। সোনামণি আমার। চিৎকার করে উঠলেন মাদাম এক্স। তিনি চেয়ার ছেড়ে প্রায় উঠে পড়লেন। খবরদার মাদাম! চিৎকার করে সাবধান করলো রাহুল। ধারণ করা দেহটা ইতস্ততভাবে বেরিয়ে এলো পর্দার বাইরে। একটা ছোট্ট ফুটফুটে মেয়ে সামনে দু হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। মা, মা। আমেলি, আমার ছোট্ট সোনা, এই তো মা। এই বলে মাদাম এক্স এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। মাদাম মিডিয়ামের এতে। আমি ওকে কোলে নেব। কতদিন পরে আমি আমার ছোট্ট সোনাকে জড়িয়ে ধরবো। এক পা করে মাদাম এক্স এগিয়ে গেলেন সামনের দিকে। ঈশ্বরে দোহাই মাদাম, নিজেকে সংযত করুন নিজেকে। এক্ষুনি বসে পড়ুন চেয়ারে। রাহুল চিৎকার করে বলল। মাদাম এক্সের ওই শীতল চাহনি এবং কর্কশ কণ্ঠস্বর শুনে সে সত্যিই ভয় পেয়েছে। আমার ছোট্ট সোনা, আমি ওকে একটিবার বুকে নেব। হ্যাঁ, আপনাকে আমি হুকুম করছি মাদাম, বসে পড়ুন, প্লিজ বসে পড়ুন। বাঁধনের মধ্যে রাহুলের শরীরটা মরিয়া হয়ে আবদ্ধ সাপের মতো নড়ছে, কিন্তু মাদাম এক্স তার কাজে কোনো রকম খুঁত রাখেননি।
অসহায় রাউল আসন্ন প্রবল ধ্বংসের আতঙ্কে ডুবে গিয়ে চিৎকার করে বলে উঠল, হ্যাঁ, উফ, ভগবানের দোহাই মাদাম, বসে পড়ুন, মিডিয়ামের কথা খেয়াল রাখবেন। মাদাম এক্স তার কথায় কোনো পাত্তা দিলেন না। তিনি যেন বদলে যাওয়া এক মানুষ। তার মুখমণ্ডল ছেয়ে গেছে উলঙ্গ বন্য উচ্ছ্বাসের আনন্দে। পর্দার ফাঁকে দাঁড়ানো ছোট্ট শরীরটাকে হাত বাড়িয়ে স্পর্শ করলেন তিনি। মিডিয়ামের কাছ থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর গোঙানির আওয়াজ। ও ঈশ্বর, এ অসহ্য, অসহনীয়। হে ঈশ্বর, সিমনকে কোন পাপের সাজা দিচ্ছ? মাদাম, মাদাম, একবার মিডিয়ামের কথা ভাবুন, একটিবার ভেবে দেখুন, প্লিজ ভেবে দেখুন। আপনার মিডিয়ামের কথা ভাববার জন্য কি আমি বসে আছি এখানে? আমি শুধুমাত্র আমার সোনামণিকে চাই। আপনি আপনি পাগল হয়ে গেছেন, আপনি বদ্ধ উন্মাদ হয়ে গেছেন। সোনামণিকে আমার চাই। আমার আমার নিজের রক্ত মাংস মৃত্যুর জগৎ থেকে ফিরে আয় সোনা। এই তো তুই বেঁচে আছিস মা আমার। রাউল কথা বলার চেষ্টা করল, কিন্তু তার ঠোঁট চিরে একটি মাত্র শব্দও বেরিয়ে এলো না। ভদ্রমহিলা তখন ভয়ানক উন্মত্ত হয়ে উঠেছেন, যেন নরক থেকে বেরিয়ে আসা কোনো দয়াহীন উন্মত্ত নৃশংস পিশাচিনী। শিশুর ঠোঁট ফাঁক হলো তৃতীয়বারের জন্য। প্রতিধ্বনিত হলো একই শব্দ, মা। আয় আয় আমার সোনা, আয় আয় আমার বুকে আয়। মাদাম এক্স ডেকে উঠলেন। চকিতে শিশুটিকে তুলে নিলেন বুকে। পর্দার ওপিঠ থেকে ভেসে এলো নিদারুণ যন্ত্রণার এক দীর্ঘস্থায়ী আর্তচিৎকার। সিমন, সিমন, সিমন! প্রত্যুত্তরে কোনো সাড়া পেল না রাউল। কেবল ভাষাভাবে সে টের পেল মাদাম এক্স ছুটে তাকে পার হয়ে গেলেন। শোনা গেল বন্ধ দরজার তালা খোলার আওয়াজ। তারপর সিঁড়ি দিয়ে নেমে গেল অস্থির পায়ের শব্দ। পর্দার পেছন থেকে তখনও ভেসে আসছে একটানা আর্তচিৎকার। ক্রমশ সেটা মিলিয়ে গেল এক ভয়ঙ্কর ঘর শব্দে। তারপর কানে এলো ধপ করে কারোর পড়ে যাওয়ার শব্দ। রাহুল তখন পাগলের মতন নিজের বাঁধন খোলার চেষ্টা করছে। উন্মাদ শক্তির কাছে অসম্ভব সম্ভব হলো। নিছক গায়ের জোরেই দড়িটা ছিঁড়ে গেল। সে যখন ঠিকঠাক হয়ে উঠে দাঁড়াচ্ছে, এলিস ঘরে ঢুকলো চিৎকার করতে করতে। মাদাম, 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 মাদাম! সিমন, সিমন, সিমন! চিৎকার করতে করতে রাহুল ও এলিস দুজনে মিলে ছুটে গিয়ে সরিয়ে দিল কালো পর্দা। পর্দার পেছনের দৃশ্য দেখে থমকে গেল রাহুল। ও ভগবান, রক্ত! এত লাল রক্ত কোত্থেকে এলো এলিস? কোত্থেকে এলো? তার পাশ থেকে কর্কশ কাপা গলায় এলিস বলে উঠল, মাদাম শেষ পর্যন্ত তাহলে এভাবেই মারা গেলেন? শেষকালে এই হলো পরিণতি? কিন্তু মসিয়ে, মাদাম এরকম কুঁকড়ে গেছেন কেন? তার শরীর এমন অর্ধেকের চেয়েও ছোট হয়ে গেছে কেন? সত্যি সত্যি বলুন, কি হয়েছে? বলুন, বলুন না। জানি না, আমি কিচ্ছু জানি না এলিস, আমি কিচ্ছু জানি না। উফ, আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। সিমন, 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 সিমন! এতক্ষণ শুনছিলেন বিখ্যাত ইংরেজ লেখিকা অগাথা ক্রিস্টির লেখা দ্য লাস্ট সিয়েন্সের অনুবাদে তৈরি গল্প শেষ প্রেতচক্র। 1890 সালের 15ই সেপ্টেম্বর ইংল্যান্ডের ডেভিন শহরে তিনি জন্মগ্রহণ করেন। অসংখ্য গোয়েন্দা উপন্যাস সহ লিখে গেছেন অসংখ্য ছোট গল্প। তার রচিত বইগুলোর মধ্যে গোয়েন্দা এরকুল পোয়ারো ও মিস মার্পেলের কাহিনীগুলো অন্যতম। তাকে রহস্য উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উদ্ভাবনী লেখক লেখিকাদের মধ্যে বিশেষ একজন হিসাবে গণ্য করা হয়।
তার সৃষ্ট রহস্যময় কাহিনীর জন্য তাকে দ্য কুইন অফ ক্রাইম নামেও অভিহিত করা হয়। আমাদের আজকের গল্পের কথকের চরিত্রে ইন্দ্রনীল, এলিসের চরিত্রে সৌমিতা, সিমনের চরিত্রে লিচ্ছবি, বাচ্চা মেয়ের চরিত্রে ঐশিকা, মাদাম এক্সের চরিত্রে রিয়া এবং রাউলের চরিত্রে প্রসূন। সমগ্র গল্প পরিচালনায় প্রসূন। সাউন্ড ও মিক্সি যথাক্রমে ইন্দ্রনীল ও প্রসূন। গল্প ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে উৎসাহিত করবেন এবং আরও এরকম বিশ্বসাহিত্যের রোমাঞ্চকর ও রোমহর্ষক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মরালি প্রোডাকশনকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।